তাহলে আজকে পড়বে আবহাওয়া বিকার। আবহাওয়া বিকার এই জিনিসটা তুমি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে এত সুন্দর একটা মূর্তি ছিল, মূর্তিটা দেখো এরকম ভাঙা ফুটা হয়েছে। তো এইটা এরকম ভাবে হইলো কি করে? এই মূর্তিটা এত সুন্দর থেকে এরকম হইলো কি করে? ধরে লো এই মূর্তিটা কোন একটা জায়গাতে রাখা আছে, কেউ কি রোজ এসে এইখানে ঢিল ছুড়ে যাচ্ছে? হ্যাঁ, কারো মন গেল রোজ ঠুকে নিয়ে যাচ্ছে। তাহলে এই মূর্তিটা এইরকম যেটা এত সুন্দর দেখতে ছিল সেটা এরকম হইলো কি করে? অ্যাসিড বৃষ্টি। আর কি? প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মানে ঝড় বৃষ্টি এগুলা। আর বজ্রপাতে মূর্তিটার কি ক্ষয় করল? বজ্রপাতে মূর্তিটার কি ক্ষয় করল? আরে সিম্পল বলো। ধরলা হাওয়া দিছে, মনে আছে আমাদের স্কুলে একবার হাওয়া দিয়েছিল, টিনটা উড়াই নিয়ে চলে গেছিল। তোমরা হাওয়াটার ব্যাগটা কতটা ছিল যে টিনটাকে উড়াই নিয়ে চলে আসে। তেমনি এই যে মূর্তিটাতে যদি হাওয়াটা প্রায়শই অত জোরে আঘাত করে, তাহলে এই মূর্তিটাতে কিছু কিছু অংশ খুলে খুলে পড়বে, ধাক্কা পাবে, ভাঙবে। তাহলে তো হাওয়াটা তো এটাকে চেঞ্জ করে দিচ্ছে, ইয়ার সেফ সাইডটাকে। হন নাই আমরা যেটা আবহাওয়া বিকার এই চ্যাপ্টারটাতে এই জিনিসগুলাই পড়বো, যে কোনো একটা জিনিস, বড় জিনিস, গোটা জিনিস কি করে ভাঙে যাচ্ছে, বা বড় একটা এরিয়া কি করে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আর যে পদ্ধতিটা সাহায্যে হবে সেটা হবে প্রাকৃতিক পদ্ধতি। আবহাওয়া বিকারে কি করবো না, আবহাওয়া বা জলবায়ু আমাদের কোনো একটা স্থানকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সেটা আমরা পড়বো আবহাওয়া বিকারে। ধরলো এখানে এত বড় একটা পাথরের চাই ছিল, এই পাথরের চাইটা দেখো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, তাই তো? তারপর এটা আরো নিচে আসছে, নিচে আসে নিয়ে নদীর জলে বইছে, নদীর ভিতরে থাকছে, নদীর ভিতরে ঢুকার ফলে ওইটা আরো রাউন্ড খায় খায় আরো ছোট ছোট কোনায় পরিণত হচ্ছে, শেষে ওইটা ছোট হতে হতে কিসে পরিণত হচ্ছে? বালিতে। তাহলে একটা বড় পাথরের খণ্ড বা একটা বড় পাথরের চাই মানে ধীরে 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 কিসে পরিণত হইল? বালিতে। ইয়ার তো ধরলাম এইরকম অনেকগুলা পাথরের চাই আছে, এগুলা এরকম অনেকগুলা পাথরের চাই আছে। এই অনেকগুলা পাথরের চাই যদি ধীরে 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 এরকম ছোট ছোট বালিতে পরিণত হই, তাহলে সেই যে জিনিসটা এইটা এই প্রসেসটাকে আমরা কি বলবো? আবহাওয়া বিকার। তাহলে দেখা যাবে যে জায়গাতে এখন শুধু বড় বড় পাথর আছে, কিছুদিন পরে যাই দেখা যাবে যে ওই জায়গাটাতে আর অত বড় বড় পাথর নাই, পাথরগুলার যে শেপ সাইজ সেটা ছোট হয়েছে। আরো যদি তুমি 100 বছর পরে যাও তাহলে দেখতে পাবে যে আরো এটা চেঞ্জ হচ্ছে। এরপর শুধুমাত্র কি হাওয়া বা বৃষ্টিপাতেই আমাদেরকে এই সব জিনিসগুলাকে ছোট বড় মানে ছোট করে দিচ্ছে বা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে? একটা বড় পাথরকে শুধুমাত্র কি বৃষ্টিপাত বা হাওয়াতেই চূর্ণ বিচূর্ণ করছে, আলাদা আর কি কোনো রিজন নাই? আছে, যেমন কে? কি প্রভাব? নদী প্রবাহ। নদী প্রবাহটা বৃষ্টির মধ্যেই ধরছি, ওটা জলধারার মধ্যেই ধরছি, ওইটা বাদ দিয়ে। রেল লাইনের ট্র্যাক দেখেছো? হন নাই দেখেছো? রেল লাইনের যে ট্র্যাকটা, সেইটা দুটা ট্র্যাকের মাঝে ফাঁক রাখা হয় কেন বলো তো? রেল লাইনের ট্র্যাকের দুটা ট্র্যাকের মাঝে ফাঁকা রাখা হয় কেন? ধরে নাও একটা এইটা রেল লাইন মানে রেলওয়ে ট্র্যাকটা, এইখান থেকে আরেকটা রেলওয়ে ট্র্যাক রাখা হয়, মাঝখানটাতে ফাঁকা থাকা হয় কেন? হ্যাঁ, উষ্ণতাটা যেই বৃদ্ধি পাবে কি গ্যাপটা মেকআপ হয়ে যাবে, ট্রেনটা চলার ফলে এইটার উপরে চলছে, তাহলে এইটা গরম হবে, এইটার উষ্ণতাটা বৃদ্ধি পাবে, আর উষ্ণতাটা বৃদ্ধি পাওয়ার ফলে এটা অটোমেটিক্যালি বাড়িয়ে এই ফাঁকটাকে মেকআপ করে দিবে। যদি আমরা গ্যাপটা না রাখতি তাহলে এইটা উপরে উঠে যেত, তাই তো? উষ্ণতা বৃদ্ধি পালে উপরে উঠে যেত, তাহলে দুর্ঘটনা হইতো। তাহলে আমরা কি জানছি যে কোনো একটা জিনিসের যদি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাহলে উহার আকারটা বাড়ছে, তাহলে এই যে আবহাওয়া বিকার, এই আবহাওয়া বিকারের ফলেও তো এরকম। ধরলো এই একটা পাথরটা, এই পাথরটা আগে যে সাইজ ছিল, এই রোজ প্রত্যেক দিন সূর্যরশ্মি পাচ্ছে, হন নাই? প্রত্যেক দিন সূর্যরশ্মি পাচ্ছে, প্রত্যেক দিনই গরম হচ্ছে,
গরম হওয়ার ফলে ইয়ার আকারটা বাড়িয়ে যাবে, হন নাই? এরপর ইয়ার আকারটা যদি বাড়িয়ে যায় তাহলে ইয়ার ভিতরে যে কণাগুলা আছে সেই কণাগুলার মধ্যে আকর্ষণ বলটা দুর্বল হয়ে যাবে, হবে না নাই? দুর্বল হবে। তাহলে এইটার ফলে উহাদের নিজেদের মধ্যে যে আকর্ষণটা ছিল পরবর্তীকালে ওই আকর্ষণটা থাকবে কি না। তাহলে এইটার ফলে ইয়ার যে ক্ষয় হবে এটা হালকা হয়ে যাবে তুলনামূলকভাবে, হবে না নাই? তাহলে এই যে উষ্ণতাটাও কিন্তু আবহ বিকারের একটা ফল, মানে আবহ বিকারের একটা কারণ। তাহলে আবহ বিকার কি না, যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানের আবহাওয়া আর জলবায়ু বিভিন্ন উপাদানের যেমন উষ্ণতা, বৃষ্টিপাত এর সাহায্যে শিলা স্বস্থানে, মানে যে জায়গাতে আছে ওই জায়গাতেই আছে, এই জায়গাতে থেকে থেকেই চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হচ্ছে, তাকেই আমরা কি বলছি, আবহ বিকার। তাহলে আবহ বিকার কোনটা না, যে প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ু, যে প্রক্রিয়ায় আবহাওয়া আর জলবায়ু বিভিন্ন উপাদান, আবহাওয়া আর জলবায়ুর বিভিন্ন উপাদান মানে উষ্ণতা, বৃষ্টিপাত, এইগুলার সাহায্যে কোনো একটা শিলা নিজের জায়গাতেই ও যে জায়গাতে আছে ওই জায়গাতে থেকেই যখন চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয় তাকেই আমরা কি বলি, আবহ বিকার। ক্লিয়ার? বুঝতে পারলে আবহ বিকারটা কি? মানে এটা প্রধানত আবহাওয়া জলবায়ুর জন্য হবে, তাই তো? তাহলে আবহ বিকার কি না, যে প্রক্রিয়াটার সাহায্যে আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর বৃষ্টিপাতের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বিয়োজিত হচ্ছে তাকে আমরা কি বলছি, আবহ বিকার। এরপর বলো আবহ বিকারে এই শিলাটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে কি, যে শিলাটার চূর্ণ বিচূর্ণ হয়েছে সেই শিলাটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে কি, যায় না। তাহলে এই যে এই জিনিসটা, তাহলে এটা স্বস্থানিক, নিজের জায়গাতেই হচ্ছে। শিলাটা যে জায়গাতে প্রথমে ছিল আবহ বিকারের ফলেও ছোট হয়ে গেছে কিন্তু ওই জায়গাতেই ছিল, ইয়ার থেকে যে টুকরাটা ভাঙিয়েছে সেই টুকরাগুলা বহে যেতে পারে, তাই তো? কিন্তু মেন টুকরাটা ওই জায়গাতেই আছে, তাহলে শিলাটা এক জায়গাতেই দাঁড়ান থাকবে। তোমরা এখন আমার কাছে অফলাইনে কোচিং এ পড়তে আসছো, রাস্তার মধ্যে নিয়ে আসছো, এরকম কোন একটা বড় পাথর পাইছো, কালকে যখন যাবে তখন কি বড় পাথরটা ছোট হয়ে যাবে না বড়ই থাকে? বড়ই থাকে। কিন্তু আমরা তো বলছি আবহ বিকারের ফলে ক্ষয় হচ্ছে কিন্তু অনেক ধীর গতিতে হচ্ছে। কেমন? অনেক ধীর গতিতে হচ্ছে। তাহলে এই যে আবহ বিকার, এই যে প্রক্রিয়াটা, এটা কিরকম, ধীর না জোরে, মানে স্পিড তাড়াতাড়ি হবে না দেরিতে হবে? দেরিতে হবে। তাহলে এটা একটা ধীর প্রক্রিয়া, এটা একটা ধীর প্রক্রিয়া। এটা একটা ধীর প্রক্রিয়া। এটা একটা ধীর প্রক্রিয়া। এরপর দেখো আবহ বিকারকে লেখা আছে এটা যান্ত্রিক ও রাসায়নিক। যান্ত্রিক আর রাসায়নিক মানে যান্ত্রিক প্রক্রিয়া কোনটা বলবো? হ্যাঁ, গাড়ি চলাচল, যেটা আকারটা ভাঙছে সেটাকে আমরা বলছি যান্ত্রিক। বড় ছিল ছোট হয়ে গেল, এটাকে আমরা কি বলছি, যান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু ইয়ার উপাদানের পরিবর্তন, এটার উপাদানের পরিবর্তন, ধরে নাও এখানে লোহা ছিল তারপরে ওইটা লৌহ অক্সাইড হয়ে গেল, এটা রাসায়নিক পরিবর্তন। জিনিসটা বুঝতে পারলে? যান্ত্রিক প্রক্রিয়া কোনটা না, যেটা বড় থেকে ছোট হবে বা ছোট থেকে বড় হচ্ছে সেটাকে আমরা যান্ত্রিক পরিবর্তন বলছি। রাসায়নিক পরিবর্তন কোনটা, বা যেটা ইয়ার উপাদানের পরিবর্তন ঘটাবে সেটাকে আমরা কি বলবো, রাসায়নিক পরিবর্তন। লিখার খুব একটা দরকার নাই, আমি নোটসটা তোমাদের মানে সেম নোটসটাই বা পিডিএফটাই আমি পাঠিয়ে দেবো, বুঝলেন? তাহলে যান্ত্রিক আর রাসায়নিক এটা হইলো। তাহলে আবহ বিকার যান্ত্রিক না রাসায়নিক? আবহ বিকার প্রক্রিয়াটা যান্ত্রিক না রাসায়নিক? দুটাই বটে, যান্ত্রিকও বটে আর রাসায়নিকও বটে। ইয়ার যে শেপ সাইজ বা আকারেরও পরিবর্তন ঘটবে, কার উপাদানেরও পরিবর্তন ঘটবে। ক্লিয়ার? ইয়ারপর চলে আসো নগ্নি ভবন। নগ্নি ভবন কি? নগ্নি ভবন কি না, আবহ বিকার ধরে নাও বড় একটা পর্বত আছে, এরপর বড় পর্বতটা আবহ বিকারের ফলে ক্ষয় হয়ে যাচ্ছে, বড় পর্বতটা আবহ বিকারের ফলে কি হচ্ছে,
ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে ক্ষয় হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি নগ্নিভবন। তাহলে ও যে উঁচু ছিল পরবর্তীকালে আর এতটা উঁচু থাকবে না, কোথাও না কোথাও ওর হাইটটা ডিক্রিজ করবে। ধরলে এরকম ছিল, পরবর্তীকালে এরকম হবে, হাইটটা ডিক্রিজ করবে। তো সেই জিনিসটাকে বলা হয় নগ্নিভবন। সেটাকে কি বলা হয়? নগ্নিভবন। মানে যে আকারটা ছিল সেই আকারটার থেকে ছোট হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? নগ্নিভবন। নগ্নিভবন কি কি কারণে আছে? নগ্নিভবন কি কি কারণের জন্য আছে? নগ্নিভবনের প্রধান কারণ তো আবহ বিকার। আবহ বিকার ফলে ওইটার থেকে ধরো একটা বড় শিলা, সেই বড় শিলা থেকে ছোট শিলাগুলা বার হচ্ছে, তাই তো? বড় শিলাটার থেকে ছোট শিলাগুলা বার হচ্ছে, এটা তো আবহ বিকার। এরপর ধরে নাও বড় শিলাটার থেকে ছোট শিলাগুলা বার হয়ে ওই জায়গাতেই থাকছে, তাইলে কি ইয়ার শেপটা কমতো বা উঁচুটা কমতো না? যদি ভাঙিয়ে নিয়ে ওইখানেই থেকে যেত তাইলে ইয়ার হাইটটা কমতো কি? না। কমছে কি জন্য হাইটটা? যেটা ভাঙিয়ে যাচ্ছে, যে টুকরাগুলা ভাঙিয়ে যাচ্ছে সেগুলা নিচে পড়ছে, সেগুলা নিচে পড়ছে বা ওই জায়গা থেকে আলাদা জায়গাতে সরান যাচ্ছে। তাহলে যদি বড় টুকরাটা ভাঙিয়ে যাচ্ছে এইটাকে আমরা আবহ বিকার বলছি। বড় টুকরাটা ভাঙিয়ে যাচ্ছে এইটাকে আমরা আবহ বিকার বলছি। কিন্তু টুকরাগুলা যখন মানে অভিকর্ষের টানে, পৃথিবীর টানে যখন নিচের দিকে নামিয়ে আসবে, মানে ওই জায়গা থেকে সরবে, কিংবা নদী বা বায়ু দ্বারা বাহিত হয়ে এক জায়গা থেকে আলাদা জায়গাতে চলে যাবে, সেটাকে আমরা কি বলবো? ক্ষয়ীভবন। ধরে নাও একটা বড় পাথর ছিল, পাথরের চাইটা ছোট ছোট, এই যে পাথরের চাইটা এই যে ভাঙলো, ভাঙিয়ে নিয়ে এই জায়গাতেই আছে, এটা হলো আবহ বিকার। এইটাই যখন এইখান থেকে উড়ে চলে যাবে, এইটাই যখন এইখান থেকে উড়ে চলে যাবে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এইটাই যখন এই জায়গা থেকে উড়ে চলে যাবে বা বৃষ্টির জলে ধোঁয়ায় পড়ে যাবে, তখন সেইটাকে বলবো আমরা ক্ষয়ীভবন। কি বলবো? ক্ষয়ীভবন। তখন এটাকে কি বলবো? ক্ষয়ীভবন। আরেকটা জিনিস আছে দেখো, পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কোনটা? না, এই যে শিলার টুকরাগুলো আছে এগুলা ধরে নাও অভিকর্ষের টানে মাটির নিচে চলে গেল, পৃথিবীর টানে বা পৃথিবীর আকর্ষণ বলের জন্য এই জায়গা থেকে নিচে চলে গেল, তখন সেটাকে আমরা বলবো কি? হ্যাঁ, পুঞ্জিত ক্ষয়। তাহলে আবহ বিকারের ফলে একটা বড় শিলা ছোট ছোট শিলা চূর্ণে পরিণত হবে। পুঞ্জিত ক্ষয়ে কি হবে? ওই শিলা চূর্ণগুলা পৃথিবীর নিচে চলে আসবে বা ওই জায়গা থেকে নিচে চলে আসবে, কিসের জন্য? না, অভিকর্ষজ টানে। আর ক্ষয়ীভবনে কি হবে? ওই যে ওই ছোট ছোট শিলা চূর্ণগুলা আছে এগুলাকে বায়ু বা জল দ্বারা বাহিত হয়ে এক জায়গা থেকে আলাদা জায়গাতে চলে যাবে, তাই তো? আর যার ফলে কি হবে? না, ওই যে গোটা যে শিলাটা ছিল ওর হাইটটা কমে যাবে বা গোটা একটা যে ভূমিরূপ, ভূমিরূপটার হাইটটা কমে যাবে। তাহলে গোটা যে ভূমিরূপটার হাইটটা কমছে ওইটাকে আমরা কি বলছি? নগ্নিভবন। কি বলছি? নগ্নিভবন। আর ওইটার জন্য দায়ী কে কে? আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন। তাহলে আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন এই তিনটা মিলাই কি হচ্ছে? নগ্নিভবন। এটা কি হচ্ছে? নগ্নিভবন। এরপর বলা আবহ বিকার, যেটা যেটা আবহ বিকার ছিল সেটা একটা জায়গাতেই ছিল, তাই তো? সেটা স্থানিক ছিল। আবহ বিকার যেটা ছিল সেটা স্থানিক ছিল, একটা জায়গাতেই ছিল বা স্ট্যাটিক ছিল, একটা জায়গাতেই দাঁড়াই ছিল। কিন্তু যেটা পুঞ্জিত ক্ষয় সেটা কি একটা জায়গায় দাঁড়ায় আছে? ক্ষয়ীভবন। এইটার ফলে কি পাথরের কণাগুলো একটা জায়গাতেই দাঁড়ায় আছে? না। তাহলে আবহ বিকার স্থানিক বা স্ট্যাটিক হলেও ক্ষয়ীভবন কিন্তু গতিশীল প্রক্রিয়া। কি ধরনের প্রক্রিয়া? গতিশীল প্রক্রিয়া। তাহলে আবহ বিকার স্থানিক হলেও ক্ষয়ীভবন কি ধরনের প্রক্রিয়া? একটা ডাইনামিক বা গতিশীল প্রক্রিয়া। ক্লিয়ার? নিশ্চয় বুঝতে পারলে তো? তাহলে আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন তিনটা মিলাই কি হচ্ছে? নগ্নিভবন। কি হচ্ছে? নগ্নিভবন। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে সবাই? আবহ বিকার বুঝতে পারিছ? চলো এরপর দেখো আবহ বিকারের যে একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে আবহ বিকার কি হবে? যান্ত্রিক হবে, রাসায়নিক হবে, না জৈব হবে? না, আবহ বিকার তিনটা পদ্ধতিতেই হবে। একটা পাথরের যে ক্ষয় হচ্ছে, একটা পাথরের যে ক্ষয় হচ্ছে বা একটা ভূমিরূপের যে ক্ষয় হচ্ছে সেটাকে আমরা আবহ বিকার বলছি। তো এই প্রসেসটা তিন ভাবেই হবে, যান্ত্রিক ভাবেও হবে, রাসায়নিক ভাবেও হবে, আর জৈব ভাবেও হবে। ক্লিয়ার? এবার যান্ত্রিক ভাবে কোথায় হবে? না, উষ্ণ মরু আর শীতল মরু অঞ্চলে। উষ্ণ মরু আর শীতল মরু অঞ্চলে কি হবে? যান্ত্রিকটা হবে। রাসায়নিকটা কোথায় হবে? না, নিরক্ষীয়, উষ্ণ, আর্দ্রীয় বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। আর জৈবটা কোথায় হবে? না, যেখানে উদ্ভিদ ও প্রাণীপূর্ণ যে কোনো অঞ্চলেই জৈব আবহ বিকার হবে। এবার তুমি বললে স্যার এগুলা কি? এগুলা কি? না, যেটা যান্ত্রিক আবহ বিকার, না এই যান্ত্রিক আবহ বিকারের সাথে শিলার যে উপাদান গিলা,
সেই শিলার উপাদানগুলার কোনো রকম কোনো পরিবর্তন হবে কি নাই। শিলার যে উপাদান আছে শিলার উপাদানগুলার কোনো রকম কোনো পরিবর্তন হবে কি নাই। কিন্তু রাসায়নিক উপাদান মানে রাসায়নিক যে আবহবিকার সেই রাসায়নিক আবহবিকারের মধ্যে শিলার যে উপাদানগুলা সেই শিলার উপাদানগুলার রাসায়নিক পরিবর্তন হবে। শিলার উপাদানগুলার রাসায়নিক পরিবর্তন হবে বা শিলার উপাদানগুলার পরিবর্তন হবে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এইটা হলো রাসায়নিক। আর জৈব আবহবিকার কোনটা? না, জৈব আবহবিকারে যান্ত্রিক আবহবিকারও হবে, শিলাগুলা চূর্ণ বিচূর্ণও হবে, শিলাগুলা নিজের আকারও চেঞ্জ করবে, প্লাস এই শিলাগুলার রাসায়নিক পরিবর্তনও ঘটবে, সেটা হলো জৈব আবহবিকার। তাহলে আমরা বলতে পারি যেটা জৈব আবহবিকার সেটা যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকার দুটার মিশ্রণ। বুঝলেন? জৈব আবহবিকারের ফলে যান্ত্রিক মানে শিলার আকারেরও চেঞ্জ হবে আর শিলার রাসায়নিক পরিবর্তনও হবে। জৈব আবহবিকারের মধ্যে শিলার রাসায়নিক পরিবর্তন প্লাস শিলার আকার পরিবর্তন দুটাই হবে। যান্ত্রিক আবহবিকারে কি হবে? শুধুমাত্র শিলার আকারটা ভাঙবে। রাসায়নিক আবহবিকারে কি হবে? না, শিলার যে উপাদান আছে উপাদানগুলার পরিবর্তন হবে। কিন্তু জৈব আবহবিকারে রাসায়নিক আর যান্ত্রিক দুটারই সমন্বয়, এইটাতে আকারেও চেঞ্জ হবে শিলার আর যেটা রাসায়নিক পরিবর্তন সেটা হবে। এরপর যেটা আছে যান্ত্রিক আবহবিকার, যেটা আছে যান্ত্রিক আবহবিকার, এটা কোথায় দেখা যাবে? না, উষ্ণ মরু আর শীতল মেরু অঞ্চলে। উষ্ণ মরু, উষ্ণ মরু ধরল কোনো একটা জায়গাতে, এই উদাহরণটা দিচ্ছিলাম প্রথমে, ওই যেটা রেলওয়ে ট্র্যাক, ধরল কোনো একটা জায়গার উষ্ণতা অনেক বেশি বা এইরকম হচ্ছে দিনের বেলায় টেম্পারেচার যাচ্ছে 57 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপর রাতে চলে যাচ্ছে -4 ডিগ্রি, দিনে 50 ডিগ্রি আর রাতে -4 ডিগ্রি। তাহলে এই যে পাথরটা ওই জায়গার যে শিলাগুলা সেইগুলা দিনে গরম হবে, দিনে গরম হয়ে এক্সপ্যান্ড করবে, ধরলাম এই সাইজটা ছিল ইয়ার থেকে বাড়ে যাবে, আবার যখন শীতে মানে ঠান্ডা হয়ে যাবে বা শীতকাল আসবে তখন ওইটা আবার চুমছে যাবে। ইয়ার ফলে ইয়ার ভিতরের যে জিনিসগুলো আছে ইয়ার মধ্যে যে আকর্ষণ বলটা, শিলার মধ্যে থাকা যে আকর্ষণ বলটা নিজের মধ্যে সেটা কম বেশি হবে না? নাই হবে। সে আকর্ষণ বলটা কম বেশি হওয়ার জন্য এটা ভাঙে যাবে, হন না? তাহলে এইটা হবে যান্ত্রিক আবহবিকারের উদাহরণ। তাহলে উষ্ণ মরু অঞ্চলে বা শীতল মেরু অঞ্চলে কি ধরনের আবহবিকার দেখতে পাবে? যান্ত্রিক আবহবিকার। আবার তুমি যদি নিরক্ষীয় উষ্ণ আর্দ্রীয় বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুযুক্ত অঞ্চলে যাও সেখানে কি ধরনের দেখতে পাবে? শিলার রাসায়নিক পরিবর্তন। ধরে নাও অম্ল বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? অম্ল বৃষ্টি হচ্ছে। তাহলে যেটা অ্যাসিড আছে অ্যাসিডটা শিলার সাথে রিয়াকশন করবে, হন নাই? বিক্রিয়া করবে, বিক্রিয়া করার ফলে শিলার উপাদানটা চেঞ্জ করবে। তাহলে এই যে এই জিনিসটা কি হবে? শিলার রাসায়নিক পরিবর্তন। কি হবে? শিলার রাসায়নিক পরিবর্তন। তাহলে নিরক্ষীয় উষ্ণ আর্দ্র আর ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে কি পাবে? শিলার রাসায়নিক পরিবর্তন। এরপর আছে জৈব আবহবিকার। জৈব আবহবিকার ধরো একটা উদ্ভিদ আছে, একটা উদ্ভিদ আছে, দেখবে তোমাদের অনেকেই তোমরা দেখে দেখবে যেটা পুরানো ঘর, পুরানো ঘরের দেওয়াল দেখবে জড়ি গাছ চলে আসে। জড়ি গাছ আসার ফলে কি হয়? দেয়ালটার মধ্যে ফাটল তৈরি করে। তাহলে এই যে এই জিনিসটা এটা কি ধরনের আবহবিকার? জৈব না যান্ত্রিক? মানে সরি, রাসায়নিক না যান্ত্রিক? হ্যাঁ, দুটাই। কি করে দুটাই? প্রথম কথা, দেয়ালটাকে যখন ফাটা আছে তাহলে উহার যান্ত্রিক পরিবর্তন ঘটছে। দেয়ালটা যখন ফাটা আছে তখন উহার যান্ত্রিক পরিবর্তন ঘটছে। এরপর ধরল দেয়ালটা তৈরি হয়েছে চুন সুরকি দিয়ে। কি দিয়ে? চুন সুরকি দিয়ে। এরপর যেটা গাছের যে মূল, গাছের মূলে ধরল কোনো না কোনো একটা খনিজ পদার্থ আছে বা কোনো একটা রাসায়নিক পদার্থ আছে। ওই রাসায়নিক পদার্থটা যখন ওই যে চুন সুরকি বা সিমেন্টে লাগছে তাহলে সিমেন্টের রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে না? তাহলে যেটা জৈব আবহবিকার, সেই জৈব আবহবিকারে কিন্তু কোনো একটা জায়গার যান্ত্রিক পরিবর্তনও ঘটবে, কার? রাসায়নিক পরিবর্তনও ঘটবে। ক্লিয়ার? তাহলে আবহবিকারের তিনটা মাধ্যম, একটা যান্ত্রিক, একটা রাসায়নিক আর একটা জৈব। বুঝতে পারলে তো ব্যাপারটা? হন না? চলো এরপর দেখো স্বল্পমোচন। স্বল্পমোচন জিনিসটা কি? পেঁয়াজ, পেঁয়াজ যেটা এইরকম ছবিটা অরিজিনালি হবে কি নাই, এটা এইরকম হবে আর কি।
ধরে নাও পেঁয়াজ, এই যে পেঁয়াজের উপরের খোসাটা ছড়া যায়, পেঁয়াজের উপরের চোকাটা ছড়াতে পারবে? এরকম কাটো না, এই যে এই খোসাটা এটা ছড়াতে পারবে? এটা আলাদা করে সরাতে পারবে? যখন বিশেষ কোনো কারণে বা ধরে নাও এই যে শিলাটা আছে, গজব বেজ্জতি, গজব বেজ্জতি। হ্যাঁ, পড়াও কি পড়াও, দাও বইটা দাও।